সরাইকেলার জঙ্গলে একবার বাঘ শিকার করতে ঢুকেছিলাম। তা বাঘ ফাঘ দূরের কথা, একটা বেড়াল অবধি চোখে পড়ল না। মাঝখান থেকে কি হলো জানিস? না দাদু আমাদের দিকে একবার রহস্যময় চোখে তাকালেন। তাকিয়ায় হেলান দিয়ে আয়েস করে পা ছড়িয়ে রেখেছিলেন, হাতে একটা গড়গড়ার নল। আমরা ছেঁকে ধরলাম। কি কি হয়েছিল দাদু? আমরা বলতে আমি, পিকলু আর বুবু। দিন কয়েক হলো আমাদের পরীক্ষা শেষ হয়েছে, বই খাতা সব শিখেই তোলা হয়ে গেছে। সারাদিন টোটো কোম্পানি করে কাটে। সন্ধ্যের পর দাদুর কাছে হামলে পড়ি গল্প শুনতে। দাদু আমাদের গল্পের খনি, কত গল্প যে ওর ঝুলিতে লুকানো আছে কে জানে। বলো না দাদু কি হয়েছিল? আবার একবার গড়গড়ার নলে ধোঁয়া টেনে দাদু বললেন, ভূতের পাল্লায় পড়েছিলাম। সে এক ডেঞ্জারাস ব্যাপার। ভূতের পাল্লায় মানে তুমি ভূত দেখেছো দাদু? আমরা আরো ঘন হয়ে বসি। দেখেছি কি রে? হা হা করে একগাল হাসলেন দাদু। রেগুলার বুদ্ধি খাটিয়ে ভূতকে কবজা করে ফেলেছিলাম। বাচ্চারা জীবনে আর আমার পেছনে লাগার সাহস পাবে না। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। আমরা নাচার বান্দা হয়ে উঠলাম। বলো না দাদু কি হয়েছিল? বুবু কেমন জুবুতু হয়ে এতক্ষণ বসেছিল। আমরা জানতাম ভূতের ভয়ে ও সন্ধ্যের পর বাড়ির বাইরে যেতে চায় না। বললাম তুই বরং মামনির কাছে যা বুবু, আমরা গল্পটা শুনে নি। বুবুর বোধ হয় পৌরুষে লাগলো, সঙ্গে সঙ্গে বলল, আমি কেন, তোরা জানা, আমি না শুনে যাব না। তুই তো শেষটাই ভয়ে মরবি। বুবু কি বলতে যাচ্ছিল দাদু হাসলেন। ভূতকে কখনো ভয় করতে নেই রে, ভয় করলেই ভূত আরো পেয়ে বসে। ঠিক আছে গল্পটা বলি শোন। আমরা দাদুকে প্রায় ছুঁয়ে বসলাম। আরো একবার গড়গড়ায় তামাক টেনে দাদু শুরু করলেন। তখন আমার কতই বা বয়স, এই 30-32 হবে। বুঝলি, ভীষণ ডান পিতেছিলাম। ঘুষি মেরে নারকেল ফাটাতে পারতাম, দাঁত দিয়ে লোহা চিবোতে পারতাম। তোদের দিদাকে জিজ্ঞেস করিস, জানতে পারবি। জিজ্ঞেস করার কিছুই ছিল না। দাদুর এখন 80-র মতো বয়স। এই বয়সেই দাদু ভোর 4টেয় উঠে রোজ ফাঁকা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করেন। দাদুর সাহস আর শক্তি সম্পর্কে কোনো দিনই আমাদের কোনো সন্দেহ ছিল না। পিকলু বলল, ভূতে কি করলো বলো না দাদু? ভূতের গল্পটা আগে শুনে নি। বলছি, অত তাড়াহুড়ো করলে চলে? আবার গড়গড়া টেনে একগাল ধোঁয়া ছেড়ে দাদু শুরু করলেন। তা সে সময় রবার্টসন সাহেবের সঙ্গে আমার খুব বন্ধুত্ব। কে রবার্টসন? এই দেখো, রবার্টসন সাহেবের নাম শুনিসনি? একেবারে গোড়া বিলেতি সাহেব রে। ইংরেজি ছাড়া কিছুই জানে না, কাঁটা চামচ ছাড়া খেতে পারে না। তার চলার ভঙ্গি দেখলে তোদের মাথা ঘুরে যেত। তা সাহেবটা স্টুয়ার্ট কোম্পানির চাকরি নিয়ে এদেশে আসে। খুব আমোদের লোক। তেমনই মিশুকে আমার সঙ্গে বেশ ভালো ভাব হয়ে গিয়েছিল। তোর দিদা একবার ওকে লাউ চিংড়ি আর মোচার ঘন্ট খাইয়ে তাক লাগিয়ে দিয়েছিল। বিলেতে ফিরে গিয়েও সাহেব সে কথা ভুলতে পারেনি। তা সে কথা থাক। সাহেবের খুব শিকারের শখ ছিল। প্রায় বলতো, কি যাবে নাকি মুখার্জি? আমি বলতাম কোথায়? এবার সরাইকেলার জঙ্গলে যাব ঠিক করেছি। চলো না দুজনে একসঙ্গে গিয়ে একটা বাঘ মেরে আসি। শিকার টিকারে কোনোদিনই আমার তেমন নেশা ছিল না। তাছাড়া জঙ্গলের নিরীহ পশুদের মারা আমি খুব পছন্দ করতাম না। কিন্তু সাহেবের আমন্ত্রণও ফেলতে পারি না। যদি না যায় সাহেব ভাববে আমি ভীতু, ভয়ে যেতে চাইছি না। বললাম ঠিক আছে চলো। তৈরি হয়ে নিতে কয়েক ঘন্টা সময়। পায়ে গামবুট পরলাম, মাথায় সাহেবের মতো সোলার হ্যাট, পিঠে ছোট্ট একটা হ্যাভারসাক, তাতে সামান্য কিছু ফার্স্ট এড, ছুরি, ব্লেড, দড়ি, রাত কাটাবার মতো 2-1টা জামা কাপড়, তার সঙ্গে একটা দোনলা বন্দুক। তুমি বন্দুক চালাতে পারো? বিষয় যেন আমাদের কাটতে চায় না।
দাদু মিটমিট করে একটু হাসলেন। বন্দুক চালানো কোনো কঠিন কাজ নাকি রে? বন্দুক তো যে কেউ চালাতে পারে। আসলে টার্গেটের প্র্যাকটিস কার কত ভালো তার উপরেই সব নির্ভর করে। তা আমার টিপ দেখে সাহেবের চোখও ছানা পাড়া হয়ে গিয়েছিল। সে কথা থাক, দুর্গা দুর্গা করে আমরা বেরিয়ে পড়লাম। সরাইকেলার জঙ্গলে এসে সাহেবের সঙ্গে ঢুকেও পড়লাম। তখনকার সেই সরাইকেলার জঙ্গলের তুলনা নেই। কত হাজার হাজার পাখি জঙ্গলে ঢুকতেই দুটো বুনো শুয়োরকে দৌড়িয়ে যেতে দেখা গেল। বুনো শুয়োরের জন্য গুলি খরচ করা উচিত নয়। আমি সাহেবের দিকে তাকালাম। সাহেব আঙুল নেড়ে বলল, যেতে দাও। জঙ্গলের ভেতর কোনো রাস্তা নেই, কাঁটা ঝোপঝাড় বাঁচিয়ে কোনো রকম হাঁটতে হচ্ছিল। উপরে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ দেখা যায় না, গাছে গাছে আকাশটা একেবারে ঢাকা পড়ে গেছে। ঘড়িতে তখন মাত্র বেলা 12টা, কিন্তু সূর্যের আলোর হদিস নেই। এই জঙ্গলে কোনোদিন সূর্যের আলো ঢোকে বলে মনে হয় না। সাহেব বলল, মুখার্জি চলো আমরা আরেকটু এগোই। আরো ভেতরে না ঢুকলে বাঘের হদিস পাবো না। জঙ্গল এত ঘন যে একটু গা ছমছম করছিল ঠিকই, কিন্তু সঙ্গে বন্দুক রয়েছে, যে কোনো বিপদের জন্য তৈরি হয়ে রইলাম। হাঁটতে হাঁটতে আরো গভীর জঙ্গলে ঢুকে পড়লাম আমরা। গলা শুকিয়ে এসেছিল। ওয়াটার বটল খুলে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিলাম। সাহেব বলল, চলো মুখার্জি, ওই ঢিবিটার উপর বসে একটু বিশ্রাম করে নেওয়া যাক। প্রস্তাবটা খারাপ নয়, ঠিক আছে চলো। দুজনে মাটির একটা ঢিবির উপর হাত পা ছড়িয়ে একটু বসলাম। আর ঠিক এই সময় হাত 25 দূরে সরসর করে কেমন একটা শব্দ। পিগলু হঠাৎ কথা বলে উঠল, কিসের শব্দ দাদু? ভূতের? দূর বোকা, দিনের বেলা ভূত থাকে নাকি? দিনের বেলা ভূতেরা সব ঘুমিয়ে থাকে, রাত হলে ওরা জেগে ওঠে। ভূতদের ব্যাপারটা মানুষদের ঠিক উল্টো। তাহলে দাদু আবার গড়গড়া টানতে গিয়ে বুঝলেন আগুন নিভে গেছে। নলটা এক পাশে সরিয়ে রেখে হাসলেন, কি হলো তারপরে শোন। শব্দটা একটু পরেই থেমে গেল। আমরা ততক্ষণে বন্দুক তাক করে তৈরি হয়ে পড়েছি। ঝোপের দিক থেকে একটা জন্তু বেরোলেই গুলি করব, কিন্তু জন্তুটার আর কোনো সাড়া শব্দ নেই। কি জন্তু তাও বোঝার উপায় নেই। সাহেবের মুখের দিকে তাকালাম। সাহেবও কিছু বুঝতে পেরেছে বলে মনে হলো না। ফলে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় রইল না। খানিকক্ষণ এইভাবে কেটে গেল। হঠাৎ আবার শব্দ। ঝোপটা আবার একটু নড়ে উঠল। আবার আমরা সতর্ক হয়ে বন্দুক তুললাম, কিন্তু না, আবার শব্দটা থেমে গেল। বুবু একটু একটু করে আমাকে ঠেলে যেন মাঝখানে এসে বসার চেষ্টা করছিল। বললাম, কিরে ভয় লাগছে? বুবু ফ্যাকাসে চোখে বলল, তোর ভয় লাগতে পারে, আমার নয়। বটে। পিকলু হেসে উঠল, ভীষণ বীরপুরুষ হয়ে গেলি রে। দাদু বললেন, ভয়ের কি আছে? তারপর কি হলো শোন। সাহেব এবার ফিসফিস করে আমার কানের কাছে মুখ এনে বলল, মুখার্জি এখান থেকে জন্তুটাকে ঠিক দেখা যাবে না। আমি ঘুরে ওপাশে যাচ্ছি, তুমি এখানেই পাহারা দাও। এদিক দিয়ে যদি কিছু ছুটে পালায় তুমি গুলি করবে। সাহেব অভিজ্ঞ শিকারী, ওর কথা মেনে নেওয়াই ভালো। বললাম, ঠিক আছে আমি বসছি, তবে তুমি বেশি দূরে কিন্তু যেও না। জঙ্গলে দুজনে ছাড়াছাড়ি হয়ে গেলে মুশকিলে পড়তে হবে। সাহেব আমাকে ভরসা দিয়ে গুটি গুটি পায়ে বাঁদিকে খানিকটা এগিয়ে জঙ্গলের মধ্যে মিশে গেল। তারপর আমরা দুজনে ছাড়াছাড়ি হয়ে গেলাম। অনেকক্ষণ কেটে গেল। সামনের ঝোপের দিকে বন্দুক তাক করে তৈরি হয়ে একা বসে আছি, আর কোনো শব্দই নেই। এপাশ ওপাশ তাকালাম, সাহেবের টিকিটিও আর দেখা যাচ্ছে না। হঠাৎই সেই ঝোপের ভেতর থেকে তিরিং করে লাফ দিয়ে এক হরিণ বেরিয়ে এসে শাঁসা করে ছুটতে শুরু করলো। আর যায় কোথায়, বন্দুক গর্জে উঠলো আমার, কিন্তু আঙুলটা বোধহয় একটু কেঁপে উঠেছিল। হরিণটা প্রাণে বাঁচিয়ে পালিয়ে গেল। হরিণটা পালাতেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, রবার্টসন কোথায় তুমি? আরে হরিণ হরিণ।
কিন্তু সাহেবের কোনো সাড়া নেই। চাপ বাবা, কোথায় গেল লোকটা? কোনো বিপদে পড়লো না তো? আমি আবার চেঁচিয়ে বললাম, সাহেব, ও সাহেব, কোথায় তুমি? এবারও উত্তর নেই। ফলে বুঝতে পারছিস আমার তখন কি অবস্থা। বিদেশ বিভুঁইয়ে এসে সাহেবের যদি কিছু হয়, লজ্জার আর সীমা থাকবে না। আমি খোঁজাখুঁজি শুরু করলাম সাহেবকে। ঘড়িতে তখন সন্ধে হয়। জঙ্গলের ভেতর তখন বেশ অন্ধকার জমাট বেঁধে উঠেছে। আমি আরো কয়েকবার সাহেবের নাম ধরে চেঁচালাম, কিন্তু বৃথায় চেঁচানো। বাঘেই ছোঁ মেরে তুলে নিয়ে গেল না তো? কি যে করি ভেবেই উঠতে পারছিলাম না। অথচ রাত হয়ে গেলে আমারও বিপদ হতে পারে। এখনই জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ি বস্তিগুলোতে গিয়ে খবর দেওয়া দরকার। লোকজন সঙ্গে এনে একবার না হয় ভালো করে খুঁজে দেখা যেতে পারে। ফলে জঙ্গল থেকে বেরোবার জন্য এগোতে শুরু করলাম। কিন্তু তখন রাত্রির মতো অন্ধকার, চারপাশে কিছুই দেখার উপায় নেই। ভেবেছিলাম দিনে দিনে শিকার করে ফিরে যাব, তাই টর্চও আনিনি। কি ভুলই যে করেছিলাম তা বলার নয়। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললাম। যেদিকে এগোই জঙ্গল ছাড়া আর কিছুই নেই। মহা দুশ্চিন্তাতেই পড়া গেল। একে এই রাত, তা আবার গভীর জঙ্গল। বাঘ এসে কখন যে গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে কে জানে। কিন্তু বিপদে কখনো ভেঙে পড়লে চলে না। মনে সাহস রেখে এগোতে শুরু করলাম। কতক্ষণ যে ওইভাবে কাটলো বোঝার উপায় ছিল না। একসময় চমকে উঠলাম। জঙ্গলের ভেতরেই বেশ দূরে টিমটিম করে আলো জ্বলছে চোখে পড়ল। আলো যখন নিঘাত ওখানে লোক আছে, মনে মনে বেশ ভরসা পেলাম। জোরে জোরে পা চালিয়ে দিলাম আলোর দিকে। বেশ খানিকটা এগিয়ে বোঝা গেল জঙ্গলের ধারে একটা পুরো বাড়ির মতন, ভাঙাচোরা, দেয়াল ফুঁড়ে গাছগাছালি গজিয়েছে। সেই বাড়ির সামনের দিকে একটা ঘরেই টিমটিম করে আলো জ্বলছে। আমি প্রায় ছুটতে ছুটতে বাড়িটার কাছে এগিয়ে গেলাম। আর বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকে আমি অবাক। দেখি রবার্টসন সাহেব। কি ব্যাপার এখানে? আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। সাহেব কেমন অপরাধীর মতো তাকালো। আর বলো না মুখার্জি, পথ হারিয়ে ফেলেছিলাম। তারপর হাঁটতে হাঁটতে এই পুরো বাড়িটা চোখে পড়ে গেল। সঙ্গে একটা মোম ছিল, তাই জ্বালিয়ে নিয়েছি। এসো, ভেতরে এসো। ফাঁকা বাড়ি, যতটা নিশ্চিন্তে রাত কাটিয়ে দেওয়া যাবে। সত্যি ফাঁকা বাড়ি। ঘরের ভেতর প্রচুর ঝুল আর ময়লা জমে আছে। এখানে কেউ যে বাস করে না তা দেখলেই বোঝা যায়। কিন্তু ঘরের মাঝখানে একটা খাট পাতা রয়েছে। রাতটা ওখানে শুয়ে বসে কাটিয়ে দেওয়া যাবে। ঘরে ঢুকে বন্দুকটা পাশে রেখে খাটে বসলাম। ঘড়িতে তখন রাত 11টা। সাহেব বলল, বেশ অভিজ্ঞতা হলো তাই না? হ্যাঁ, তা তো হলো সাহেব, কিন্তু এরকম পুরো বাড়ি হচ্ছে ভূতেদের আস্তানা। রাতে আবার ঝামেলা না করে। সাহেব হেসে উঠল। বন্দুক আছে না, ভূত এগোতে সাহস পাবে না। আমি মনে মনে হাসি। ভূত যদি খারাপ ধরনের হয় তাহলে সাহেবের দূর দেখা যাবে। যাই হোক, খাবার দাবার সঙ্গে কিছু ছিল না, কি আর করি। ঢকঢক করে একটু জল খেয়ে খাটে গা এলিয়ে দিলাম। সাহেব মোমবাতির সামনে একটা বই নিয়ে পড়তে বসলো। ভালোই ভালোই রাতটা কাটলে হয়। এখন বেশ কিছুক্ষণ কেটে একটু তন্দা মতো এসেছিল। হঠাৎ সাহেবের গোয়ানির শব্দ। কি হলো? কি ব্যাপার? মোম নেভালো কেন? খাট থেকে তড়াক করে লাফিয়ে উঠলাম আমি। ঘরের দরজা জানালাগুলো হাঁ হাঁ করে খোলা। ওগুলো তো বন্ধই রাখা ছিল। তবে কি সাহেব খুলে বাহাদুরি দেখাতে গিয়েছিল? ও সাহেব, কি হলো তোমার? দরজা জানালাগুলো খোলা বলে অল্প অল্প ভুতুড়ে আলো ছড়িয়ে পড়েছিল ঘরে। সেই আলোতেই দেখা গেল সাহেব মেঝেতে উবু হয়ে পড়ে গোঁ করছে। ও সাহেব! সাহেবকে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু ভারী লাশ কি টেনে তোলা সম্ভব? আহা, কি হয়েছে বলবে তো?
হঠাৎ মনে হলো পাশ থেকে কে যেন খিলখিল করে হেসে উঠছে। চমকে উঠলাম। কে হাসে? কে হাসে? আবার হাসি। বটে, আমি ঘুরে দাঁড়ালাম। যদি সাহস থাকে তো বল, কে তুই? আবার হেসে উঠল সে। হাসতে হাসতেই বলল, কে আমি দেখবি, এই দেখ। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, দেখি একটা নরকঙ্কাল হাওয়ায় অল্প অল্প দুলছে। সাহেবও হয়তো এই নরকঙ্কাল দেখেই ভিমলি খেয়েছে, কিন্তু আমি অত ঘাবড়ে যাওয়ার লোক নই। বললাম, চালাকি হচ্ছে না? ভূতসে যে আমাকে ভয় দেখাতে এসেছিস? না গো, আমি সত্যিকারের ভূত। সত্যিকারের ভূত? প্রমাণ দেখাতে পারিস? কি প্রমাণ? ঠিক আছে, একটা ছোট শিশি নিয়ে আয় দেখি। তুই যদি সত্যিকারের ভূত হোস, তাহলে আমি যা করতে বলবো তুই তাই করে দেখা। চোঁ করে একটা শিশি এনে আমার পায়ের কাছে পড়ল। শিশিটা তুলে নিয়ে তার ঢাকনা খুলে বললাম, এর মধ্যেও তো সূক্ষ্ম দিয়ে দিয়ে ঢুকতে পারিস, তাহলে বুঝবো তুই ভূত। শিশির মধ্যে ঢুকি আর অমনি তুই মুখ বন্ধ করে আমায় আটকে রাখবি না? তোর চালাকি আমি জানি। ঢুকবি না? দাঁড়া দাঁড়া, জোর করে তোকে আমি ঢোকাবো। যেই আমি শিশি হাতে কঙ্কালটার দিকে এগোলাম, অমনি সেই ভূত মাগো বামাগো বলে দেহে ছুট। ভূত পালাবার সময় চেঁচাতে লাগলো, ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না। তারপর বেশ কিছুক্ষণ কেটে গেল, ভূতের আর সাড়া নেই। দেখে আমি মোমটাকে আবার জ্বালিয়ে নিলাম। সাহেবকে মেঝে থেকে টেনে খাটে তুলে শুইয়ে দিলাম। তারপর আবার দরজা জানালা বন্ধ করে সাহেবের পাশে বাকি রাতটা জেগে বসে কাটিয়ে দিলাম। দাদু থামলেন। বুবু জিজ্ঞেস করলো, সত্যি গল্প? সত্যি নয় তো মিথ্যে নাকি? দাদু মিষ্টি মিষ্টি করে একটু হাসলেন। ভূতের গল্প কখনো মিথ্যে হয় না রে বোকা।